স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। দিনকে দিন শিথিল হচ্ছে মানুষের সাথে মানুষের সম্পর্ক। শহুরে জীবনে কাছের মানুষ এখন প্রায় ক্যাতাবি শব্দ। শহর ছাড়িয়ে গ্রামেও এখন মানুষকে তাড়িয়ে বেড়ায় নিঃসঙ্গতা ও বিচ্ছিন্নতা বোধ। সবকিছুই যেন চলছে ব্যক্তিগত চাওয়া পাওয়া, লাভ ক্ষতির হিসাব কষে। এই তো গত সপ্তাহে রাজধানীতে নিজ বাসায় খুন হলেন সাংবাদিক দম্পতি। পাশের বিভিন্ন ফ্ল্যাটের লোকজন ঘটনার রাতে চিৎকার চেঁচামেচি শুনেছেন, কিন্তু কারণ অনুসন্ধানে কেউ এগিয়ে যাননি। এভাবেই দায়হীন, সম্পর্কহীন, বিচ্ছিন্ন দ্বীপে কাটছে নাগরিক জীবন। ঝামেলা এড়াতে সবাই হয়ে উঠছে আত্মমুখী। ফলে বিভিন্ন প্রায় আগের সেই সম্প্রীতি ভরা জীবন। এই অবস্থায় আজকের বাংলাদেশ আমরা খুঁজবো মানুষের ভেতর লুকানো সামাজিক মানুষটিকে, সেই সাথে খুঁজবো কিছু প্রশ্নের উত্তর। চারপাশে কেন এই আগ্রাসী বিচ্ছিন্নতা? আত্মকেন্দ্রিক জীবন আমাদের কোন পথে নিচ্ছে? নাগরিকের মানবিকতা বোধ উন্মেষে কতটা দায়িত্ব পালন করছে রাষ্ট্র? সাধারণ মানুষ নাগরিক দায় মেটাতে কতটুকু সচেতন? জানিয়ে রেখে আজকের বাংলাদেশ আপনার মতামত প্রশ্ন পাঠাতে SMS করতে পারবেন। SMS পাঠানোর নিয়ম: একে বিও লিখি স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত প্রশ্নটি। যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। এছাড়া ইমেল, ফেসবুক এবং টুইটারেও লিখতে পারেন আজকে.বাংলাদেশ@independent24.tv এই ঠিকানা। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন দৈনিক আমাদের সময় সম্পাদক জনাব নাঈমুল ইসলাম খান, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল এবং বিশিষ্ট মনোচিকিৎসক ও কথাসাহিত্যিক ডক্টর মোহিত কামাল। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো আমাদের চট্টগ্রাম আবাসিক প্রধান জনাব মামুন আবদুল্লাহ, রাজশাহী প্রতিনিধি আহসান হাবিব অপু এবং খুলনা প্রতিনিধি সোহেল মাহমুদের সাথে। স্বাগত আপনাদেরও। জনাব নাঈমুল ইসলাম খান, আমি প্রথমেই যে বিষয়টি জানতে চাইবো যে মানে আমাদের এই বিচ্ছিন্নতা বোধ, এই নাগরিক বিচ্ছিন্নতা বোধ বলি আর পুরো দেশের মানুষের বিচ্ছিন্নতা, এর কারণ কি আসলে? মানে আপনি একটু বলবেন যে মানে কোন দিকে যাচ্ছি বা আমরা এরকমই হতে চাচ্ছি? বিচ্ছিন্নতা বোধের কারণ তো নানাবিধই হবে, কোনো একটি কারণে না। কিন্তু আমার মনে হয় যে আমাদের এই কমার্শিয়ালাইজেশন, গ্লোবালাইজেশন, এগুলি খুব রেলেভেন্ট শব্দ এই আমাদের এই বিচ্ছিন্নতার মধ্যে। আমরা আমাদের ছাত্রাবস্থায় যে সাংস্কৃতিক সংগঠন করার জন্য আমরা যেভাবে উৎসাহী হয়ে যেতাম, আমি এক সপ্তাহ আগে আমাদের 27 বছরের পুরনো সরস্বতীর জন্য কর্মী সংগ্রহের আয়োজনের মধ্যে যে উৎসাহহীনতা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই একই টিএসসির চত্বরে, তা আমার মনে হয় যে সেটা অনেকখানি ছাত্রদেরকে অনেক বেশি কাউকে কাউকে রোজগারের দিকে টানছে, কাউকে কাউকে হয়তো নিরাপত্তাহীনতার কারণে ঘরের মধ্যে বন্দি করে রাখছে, কারো কারো ক্ষেত্রে হয়তো তার লেখাপড়ার চাপ, মানে রেজাল্ট করার বা নিজের ক্যারিয়ার গড়ার জন্য যে প্রচন্ড চাপ, এরকম নানাবিধ কারণই থাকে। আমার মনে হয় যে আমাদের এই বিচ্ছিন্নতা একেবারে অপরাধের পর্যায়ে চলে যাচ্ছে। রাষ্ট্র বা অন্য কোনো কিছুই আমাদের এই বিচ্ছিন্নতাটাকে শুশ্রূষা বা একটা চিকিৎসা করার কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না কোথাও। আমাদের চারিদিকেই একজন বাবা হিসেবে সন্তানের সাথে যোগাযোগ বা সময় দেওয়ার সুযোগ সুবিধা, একজন বাচ্চাকে তার মা স্কুলে নিয়ে যাবে আনবে, ওই মার সাথে পরিবারের অন্যদের যে বিচ্ছিন্নতা তাদের তৈরি হয় স্কুলে গিয়ে বসে থাকার জন্য। মানে আপনি যদি ছোট্ট বিষয় থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত বিবেচনায় যান, আমাদের চারদিকের এই যে কনক্রিটের যে আমরা বলি জঙ্গল তৈরি হচ্ছে, অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে। আমাদের এক সময় কি হতো যে বড় বড় বাড়িতে, এক বাড়িতে স্বামী স্ত্রীর ঝগড়া হলে মুহূর্তের মধ্যে অন্য বাড়ির লোকজন এসে ইন্টারভেন করতো, কিন্তু ভাবি ভাই আপনারা কি করছেন। আর এখন একটা 5 ইঞ্চি ওয়ালের এদিক সেদিকে খুনোখুনি হয়ে যায়, সেটাকে লোকজন বর্ণনা করে একটা চিৎকার শুনেছে। একটা মানুষের শরীরে যদি 25-26টা ছুরিকাঘাত হয়, ওই লোকটা কি কেবলই কান্নাকাটি করবে? তার যে আত্মচিৎকার হওয়ার কথা, সেই চিৎকারেও 5 ইঞ্চি ওয়ালের আশেপাশের মানুষকে আলোড়িত করে নাই যে তারা একটু উৎসাহ নিবে, আগ্রহ নিবে, জানার জন্য উৎকণ্ঠা এসে খোঁজ খবর করবে, এটা করে নাই। কিন্তু ওই আমরা যেটুকু খবর জেনেছি, একটি শিশু টেলিফোন করে বিল্ডিং এর বাইরের আত্মীয়কে এনে প্রথম এক্সপোজ করেছে যে এখানে এত বড়টা হত্যাকাণ্ড হয়ে গেছে। আমি আমাদের সাংবাদিক দম্পতি রুনি এবং সাগরের কথা বলছি। তো এইগুলি আমাদেরকে প্রতিদিন এক একটি ঘটনার ভেতর দিয়ে দেখাচ্ছে যে আমরা এত কাছে থেকেও কত দূরে আমরা থাকতে পারি। জনাব আসিফ নজরুলের কাছে একটু জানতে চাইবো যে
আমাদের আইনে শিশু বয়সটা কত, এবং আমরা এই শিশুটির নানা ধরনের রিপোর্ট, প্রতিবেদন, সাক্ষাৎকার আমরা পত্রিকায় দেখেছি, টেলিভিশনে দেখেছি, এটা কতটা যুক্তিযুক্ত হয়েছে বা কতটা? আমি সেটার আগে একটু নাইমের সাথে অ্যাড করি। দেখেন, আমি পুরনো ঢাকার ছেলে, হ্যাঁ, ওইখানে আজও যদি কোনো বাসায় কোনো ঝামেলা হয় সবাই যায়, ওই বিচ্ছিন্নতাটা ওখানে নাই। ওখানে একটা কারণ কাজ করে, কারণ ওখানে অনেক পুরুষ যাবৎ বিভিন্ন লোকজন থাকে, ভাড়াটে কম। হ্যাঁ, এখন হয়ে গেছে কি, আপনার পাশের ফ্ল্যাটে যে আছে তার মানে ধরেন 14 পুরুষের খবর আমি জানি না, পুরনো ঢাকার প্রতিবেশীরা যেটা জানে। এটা একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর আমার যেটা মনে হয় অনেক স্ট্রং ফ্যাক্টর, এখানে একটা পলিটিক্যাল ফ্যাক্টর আছে। পলিটিক্যাল ফ্যাক্টর হচ্ছে এখানে আইন আদালত, পুলিশ, এটার প্রতি মানুষের এত অবিশ্বাস, এত ভীতি, এত অনিশ্চয়তা কাজ করে। অনেক মানুষের মনে এই ধারণা হয় যে ওখানে গেলে একটা নিজে ঝামেলায় পড়বো, নিজে ঝামেলায় পড়বো। আপনি বলতে পারেন এটা খুব স্বার্থপর চিন্তা, নিজে ঝামেলা পড়বো দেখে যাবা না নাকি। কিন্তু আমাদের যেই রাষ্ট্র আমরা নির্মাণ করেছি, খালেদ আপনি অনেক বড় রিপোর্টার ছিলেন, আপনি নিশ্চয়ই নিজেও জানেন আর কি, যে একজন আপনি যদি বলতে যান আমি এটা শুনেছি, আপনাকে কতবার পুলিশ ডেকে নিয়ে যাবে, কতবার আপনার আদালতে যেতে হবে। আপনি লক্ষ্য করে দেখেন, 5 বছরের একটা শিশু, আপনি আমাকে শিশুর ডেফিনেশন জিজ্ঞেস করেছেন, কারো তো আইন পড়ার দরকার নাই। বাংলাদেশের প্রতিটা সুস্থ মাথার, সুস্থ মস্তিষ্কের মানুষের জানার কথা যে 5 বছর হচ্ছে শিশু বয়স। এখানে আমাদের পেনাল কোডে 13 আছে, তারপর চিলড্রেন অ্যাক্টে 18 আছে, ডাজন্ট ম্যাটার। 5 বছর যে শিশু, এটা নিয়ে তো কারো কোনো সন্দেহ থাকার কথা না। ওই মেয়েটার তো, ওই বাচ্চাটার তো বয়স আপনার 12-13 ছিল না, যেটা কনফিউশন হবে। সেখানে আপনার এরকম একটা বাচ্চা ওখানে আছে, থাকার পরে নাইম ভাই যে জিনিসটা বললো, যে এরকম একটা, শুধু সে মানে অত্যন্ত ট্র্যাজিক ভাবে সে ঘটনাটা উইটনেস। শুধু এই কারণে এই বাচ্চাটাকে নিয়ে আমরা যে টানা হেঁচড়া করেছি, সংবাদপত্র, পুলিশ, সাংবাদিক, উৎসাহী লোকজন, আপনি শুধু তার ট্রমাটা দেখেন, তার বাবা মা খুন হয়েছে, সে নিজের চোখে দেখেছে। শুধু এই কারণে এটাই যেন তার জন্য একটা অপরাধ হয়ে গেছে। তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে নিয়ে যায়, আমি নিজে দেখলাম যে গাড়িতে করে নিয়ে যাচ্ছে, তাকে সাংবাদিকরা হন্ট করে খুঁজে বের করে। এবং আমার সবচেয়ে দুঃখ লেগেছে আপনার, আমাদের এখানে কিছু কিছু সংবাদপত্র আছে যারা কোড অফ কন্ডাক্ট আছে যাদের নিজেদের, আমি কারণ নাম বলতে চাই না, এবং তারা এই জিনিসটা খুব প্রাউড ফিল করে, তাদের কোড অফ কন্ডাক্ট আছে। প্রেস কাউন্সিলের কোড অফ কন্ডাক্ট আছে, আপনি একটা জানেন, কিন্তু তারা নিজেরা করেছে। সে ধরনের দু একটা পত্রিকাও দেখলাম তাদের কোড অফ কন্ডাক্টটা মানলো না। এবং যেখানে আপনি মানে বর্ণনা আছে যে তার মামারা এবং অন্য সবাই চাচ্ছে তাকে কোনোভাবেই যেন, বাচ্চাটাকে কোনোভাবেই যেন ওই ট্রমাটা কেন বাচ্চার কাছে ফিরিয়ে আনা না হয়। মানে আপনি যখন একটা বাচ্চাকে আবার জিজ্ঞেস করবেন কি হয়েছিল, এখন ধরেন মানে খুব খারাপ শোনাবে কথাটা, ধরেন আমাকে একজন আপনার, আমরা তো অ্যাডাল্ট মানুষ, একটা বাচ্চা যখন আমি বারবার জিজ্ঞেস করছি, তার মানে কি ওই পুরনো ঘটনাটা যেটা তাকে আমার ভুলিয়ে দেওয়া উচিত, সেটাকে সামনে তাকে বারবার আমি হাজির করছি। এবং কি পরিমাণ নিষ্ঠুরতা, যে এখানে শুধু একমাত্র কমার্শিয়াল রিজনটা কাজ করছে, যে অন্য পত্রিকা যদি ছাপায় দেয় আমাকে ছাপাতে হবে, আমাকে ছাপাতে হবে। এবং এই যুদ্ধটা যারা আপনার একটু বাইরের খোঁজ খবর রাখে, আমি আপনার একটা সিম্পল এক্সাম্পল বলি, আপনি অবাক হয়ে যাবেন শুনলে। ইংল্যান্ডে ওয়েলসের যে ক্যাপ্টেন ছিল তার নাম ছিল গ্যারি স্পিড, সে ওয়েলস টিমের ম্যানেজার ছিল। এবং ওয়েলস টিমের ইতিহাসে, ফুটবল টিমের ইতিহাসে তারা ডেনমার্ককে হারিয়েছিল। তার মতো নন্দিত আধুনিককালে কোনো ম্যানেজার ছিল না। তার বয়স আপনার 50-র মতো ছিল। সে মাসখানেক আগে সুইসাইড করেছে। আমি বিবিসি পড়ে, কারণ গ্যারি স্পিডে খেলা আমি ইংল্যান্ডে থাকতে নিজে দেখেছি, খুব আগ্রহ নিয়ে পড়ার চেষ্টা করলাম। আপনি পড়লে বুঝবেনও না সুইসাইড করেছে, বলেছে আনন্যাচারাল ডেথ। তার বউ বাচ্চার কোনো ছবি তো দূরের কথা, কোনো ইন্টারভিউ কিছু যায়নি, জাস্ট প্রথম বক্তব্যটা গেছে, আমরা সবার প্রতি কৃতজ্ঞ এইটুকু কি। একটা মানুষ জানতে চায়নি সে কেন সুইসাইড করেছে, সুইসাইডটা কি। আমি প্রায় 10-12 দিন সার্চ করার পর জানতে পারলাম সে সুইসাইড করেছে, কারণ বিবিসিতে লেখা আনন্যাচারাল ডেথ। এই পরিমাণ মানুষের প্রাইভেসি, মানুষের রিকভারি করার যে প্রয়োজন, সেটা নিয়ে আপনার তারা কনসার্ন। এবং আমাদের দেশে পত্রিকা হলে সাথে সাথে গ্যারি স্পিড কেন সুইসাইড করেছে, তার বউ এর জন্য দায়ী নাকি, তার বউয়ের কোনো পরকীয়া প্রেম ছিল নাকি, সে কোনো ড্রাগ ডিলার নাকি, সয়লাভ হয়ে যেত। আমি কিন্তু সাংবাদিকদের শুধু দোষ দিচ্ছি না, এটা আমাদের সমাজে প্রতিটা স্তরে মানুষের মধ্যে আছে। আপনি লক্ষ্য করে দেখবেন, আমরা একটা অদ্ভুত জাতি, আমাদের অনেক ভালো গুণ আছে, কিন্তু আপনি দেখবেন গণপিটুনিতে যখন মানুষ মারা যায়, বহু মানুষ দাঁড়িয়ে দেখে জাস্ট আনন্দের জন্য। আমার ছোটবেলা আমি অগ্নিকাণ্ড দেখেছি, আমি দেখতাম মানুষ বেশ বিনোদনের সাথে, ওই ছোট বয়সে আমি দেখেছি বেশ বিনোদনের সাথে দেখছি, যেখানে আমি হয়তো কাঁদছি, আমার পাশে যে দাঁড়িয়ে আছে সে আমার গায়ে হাত রেখে কাঁদতেছো কেন বা এই ধরনের কিছু জিজ্ঞেস করে না। আমার বাসার কয়েকটা বাসা পরে আগুন লেগেছিল একটা ছাদে উঠে আর কি, তখনই আমার মনে চাই আমাকে কেউ কিছু করতেছে না, বেশ বিনোদন নিয়ে দেখছে আর কি।
এটা কি ধরনের মনস্তত্ব, এটা হয়তো মোহিত কামাল ভাই বলতে পারে। আমি এই উদাহরণগুলো এই জন্য টানলাম যে শুধু সাংবাদিকরা এরকম করছে এটা না, আমাদের সমাজ কি কিছু অদ্ভুত অসঙ্গতি আছে আপনার, আমরা বোধহয় খুব বেশি সফিস্টিকেটেড এখন হতে পারি নাই। ডক্টর মোহিত কামাল, আপনি কি একটু বলবেন যে এই যে শিশুর উপর, মানে আমরা সাগর আর রুনির যে ছেলেটি বেঁচে আছে তার সম্পর্কে জানতে চাচ্ছি যে এটা কি ধরনের চাপ সৃষ্টি করতে পারে মনস্তাত্ত্বিক, ক্যামেরায় তাকে দেখানো, তার এটি এখন ইন্টারভিউ যেটা নেওয়া, হচ্ছে যে আমরা পত্রিকায় তার দুটো উপর- ভাগ করি যে 28 দিন পর্যন্ত সে একটা অ্যাকিউট স্ট্রেস রিঅ্যাকশনের মধ্যে দিয়ে যাবে, যেটা সে সচক্ষে দেখেছে। তো এক্ষেত্রে যে কাজটি করা উচিত, 28 দিন পার হয়ে গেলে যদি এই সময়ের মধ্যে তার ট্রমাটা রিজলিউশন না হয়, লাঘব না হয়, তাহলে এটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হয়ে যাবে, একটা স্ট্রেস সে বহন করবে। এক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে, আসিফ নজরুল ভাই বলে ফেলেছেন, নাইমুল ইসলাম খানও বলেছেন যে শিশুকে যে বারবার হান্টিং করা হচ্ছে এটা অ্যাকসেপ্টেড না, সায়েন্টিফিক্যালি এটা অবশ্যই অ্যাকসেপ্টেড না। বাট এখানে প্রফেশনাল হেল্প খুবই দরকার। ছেলেটি যে প্রকাশ করছে তার এই নিষ্ঠুর ঘটনাটি, এটা কিন্তু আমরা বলি যে ভেন্টিলেশন ইজ মানে অ্যাকসেপ্টেড সায়েন্টিফিক্যালি। যখন কেঁদে কেটে সে ঘটনাটা বর্ণনা করবে তখন এটাকে বলি ক্যাথারসিস, এটা কিন্তু খুব দরকার। কিন্তু দ্যাট শুড বি কন্ডাক্টেড বাই এ প্রফেশনাল। সেখানে যেভাবে তারা হান্টিং করছে, খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্ন করছে, এইটি আরেকটা ট্রমা হতে পারে বাচ্চার জন্য। আর বাচ্চা যে কথাটি বলেছে মিডিয়াতে যদি সে কথাটি না শুনে অন্য কিছু শুনে, বাচ্চা কিন্তু আরেকটা স্ট্রেসের মধ্যে পড়ে যাবে। সুতরাং আমরা কি বিকৃতি করছি বাচ্চার কথাটা? দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। যদি করে থাকে দ্যাট ইজ এ ক্রাইম, যারা করছে তারা ক্রাইম করছে। সুতরাং আমি বলবো এই যে এই বাচ্চাটার জন্য এখন খুবই দরকার ইমোশনাল সাপোর্ট, সোশ্যাল সাপোর্ট, সেখানে এমপ্যাথেটিক একটা অ্যাপ্রোচ, তার যার কাছে সে থাকতে ভালো লাগে তার কাছে সঙ্গী দেওয়া, এবং তার একটা প্রফেশনাল হেল্প দরকার এখানে। আপনাকে খালেদ আরেকটা নিষ্ঠুর জিনিস বলি, কালকে আমি দেখলাম যে রুনির ভাই একটা ইন্টারভিউ দিচ্ছে এবং আমার এত খারাপ লাগলো। রুনি ভাই বললো কি, দেখেন অলরেডি স্পেকুলেশন শুরু হয়ে গেছে, আমি ড্রাগ অ্যাডিক্টেড, আমি এটার সাথে ইনভলভ। একটা কথা শুধু ভাইটা বলেছে, প্লিজ আপনারা কনফার্ম না হয় কথা বলেন না আর কি। আপনি খেয়াল করে দেখেন, রুনির ভাই যদি ধরে নিলাম আপনার, যদি বাই চান্স ধরে নিলাম বাই চান্স দায়ী, এইভাবে বলছি উদাহরণ হিসাবে বোঝার জন্য, তারপরে তো দেয়ার মাস্ট বি সাম কনফার্মেশন ফ্রম এ কোয়ার্টার না, এই ধরনের ইমপ্লিকেশন। আর আরেকটা জিনিস যেটা হয়েছে, আপনি কিছু মনে করেন না যে যেই পরিমাণ অস্থিরতা আমি মানে সাংবাদিকদের মধ্যে দেখেছি আর কি, আমার এখনই বিচার চাই, রাস্তায় বসে গেলাম, এই করে গেলাম। আমি উনাদের অ্যাঙ্গার বুঝতে পারি, আমি উনাদের কান্না বুঝতে পারি, আমি নিজেও তো সাংবাদিক ছিলাম, আমার খুবই খারাপ লেগেছে, অবশ্যই খুবই খারাপ লেগেছে। সবচেয়ে খারাপ লেগেছে ছোট বাচ্চাটার জন্য, খুবই কষ্ট লেগেছে। এখন কথা বলতে যাওয়ার সময় ছোট বাচ্চাটার কথাই মনে পড়ছে আর কি, কারণ আমাদেরও তো বাচ্চা আছে, আমাদের বাচ্চা যদি এরকম হয়ে যায় তার কি হবে, সেটা তো আমাদের মনে পড়ে হঠাৎ। এখন যখন আপনার যেটা বলতে চাচ্ছিলাম যে যখন আপনার ইন্টারভিউ নেয় বা কোনো কিছু নেয়, তখন বাচ্চার সাইকোলজিক্যাল স্টেট তো একটা ব্যাপার আছেই। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে আপনার মানে এই যে দাবি দেওয়ার ব্যাপারগুলো আছে, এই আসপেক্টে জার্নালিস্টরা ধরেন অনেক আবেগতাড়িত ছিল ওনারা আপনার। এবং আপনি কিছু মনে করেন না, আমি আমার অনেক সাংবাদিক বন্ধু আছে, আমি ওনাদের প্রতি বিভিন্ন কারণে খুবই কৃতজ্ঞ। আমার মাঝে মাঝে একটু ইয়েও লাগে, ধরেন একজন সাংবাদিক যখন রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, তখন আপনার যেভাবে আপনার রাস্তায় বসে থাকা হয়, রাস্তায় বসে থেকে শাস্তিটা কে পায়? শাস্তিটা তো পায় সাধারণ মানুষ। আপনারা গিয়ে যোগাযোগ নৌ চলাচল মন্ত্রী, যিনি আপনার এই ভুয়া লাইসেন্সের হোতা হিসাবে বহুল কথিত, আপনারা গিয়ে তার অফিস ঘেরাও করেন না গিয়ে, আপনারা তার বাসা ঘেরাও করেন না গিয়ে। তো এই ইমোশনাল আউটবার্সটা এগেইন আমি বলি, এটা শুধুমাত্র সাংবাদিকদের না, এখন ঘটনাটা আসছে দেখে সাংবাদিকদের বলছি। আপনি ঢাকা ইউনিভার্সিটি একটা স্টুডেন্ট মারা গেলে স্টুডেন্টরাও এরকম করে, ঢাকা ইউনিভার্সিটি টিচার মারা গেলে আমরা টিচাররাও এরকম করব। এখানেও কিন্তু আমরা এক ধরনের শক্তি সম্পর্কের ভারসাম্যহীনতা দেখি। একটা সাধারণ বাচ্চা যখন রাস্তা পার হতে গিয়ে মারা যায় আপনার, তখন কিন্তু অভিভাবকরা সংগঠিত না, অনেকে আপনার প্রফেশনাল ক্লাসে না, তারা কিন্তু এভাবে রাস্তায় বসে পড়তে পারে না। আপনি দেখেন অনেক ছোট বাচ্চা রাস্তার মধ্যে মারা গেছে আপনার, চলন্ত গাড়ির নিচে পড়ে মারা গেছে। আমি বারবার যেটা এমফাসাইজ করতে চাচ্ছি যে শুধুমাত্র সাংবাদিকদের ঘটনাটা আজকে আলোচিত হচ্ছে দেখে সাংবাদিকদের বলছি, আমাদের সবার মধ্যে এটা আছে, লয়ারদের মধ্যে আছে, ইঞ্জিনিয়ারদের মধ্যে আছে, ডাক্তারদের মধ্যে আছে, যে আমরা যখন পেশাগতভাবে একজন এফেক্টেড হই,